হ্যাঁ, দেখতে পাচ্ছি। কিন্তু এসব কি আমার বলতেই হবে? না, না, পানির উপর ৩ বার শ্বাস নিন। ভালোভাবে দেখার চেষ্টা করুন, লেডি। দেখা হলে বোলটা তুলে দিন রাজার হাতে। হয়তো সেও কিছু দেখতে পাবে। শ্বাস নিয়ে উঠে দাঁড়ানোর সময় র্যাসেলকে দেখালো ঘোর লাগা মানুষের মতো। রাজার হাঁটুর উপর শিশির ভরা বোলটা রেখে এসে নিজের টুলে বসে পড়ল র্যাসেল। এডো বলে উঠল, তাকান রাজা, দেখুন। ওই পানিতেই দেখতে পাবেন ইনকো সাজানার ভবিষ্যৎবাণীর অর্থ। এমন রাগত্ব দৃষ্টিতে বোলের পানির দিকে রাজা তাকালো যে দর্শক মাত্রই মনে করবে জাদুকরদের নোংরা কোনো কৌশল ধরেই ফেলেছে রাজা। কিন্তু পর মুহূর্তেই তার চেহারায় পরিবর্তন এলো। বলল, কালো রাজার মাথার শপথ। দেখতে পাচ্ছি সাদা আর কালো লোকেরা লড়াই করছে এই ক্রালে। লড়াইয়ে জিতছে জুলুরা, আর জুলুরা জিতে গেল। আমিও তাই ভেবেছিলাম, আমরাই জিতব। এটাই ইনকো সাজানার ধাঁধার জবাব। উচ্ছ্বসিত কণ্ঠে বলল রাজা ডিনগান। উল্লাস করে উঠল ইন্দানুরাও। ইন্দানুরাও হাসি ফুটল এডোর ঠোঁটেও। সে বলল, আরেকবার দেখুন রাজা। বোলের পানির দিকে তাকিয়ে কালো হয়ে গেল রাজার মুখ। সে বলল, আগুন দেখতে পাচ্ছি। হ্যাঁ, আগুন লেগেছে এই ক্রালে। আগুনে জ্বলছে উমগুন গুন্ধুলভু। আমার রাজকীয় ক্রালে আগুন লেগে গেছে। সাদা লোকেরা আগুন দিয়েছে এখানে। ঘোড়ায় চেপে চলে গেল তারা, বলে মুখ তুলল রাজা। আবার দেখুন রাজা, বলুন কি দেখছেন। আবারও বলল এরো, অনিচ্ছুকভাবে, কিন্তু অনেকটা যেন বাধ্য হয়ে আবার পানির দিকে তাকালো ডিনগান। বলল, একটা পাহাড় দেখতে পাচ্ছি। পাহাড়ের চূড়ার আকৃতি বসে থাকা নারী মূর্তির মতো। তার ভাঁজ করা 2 হাঁটুর মাঝে একটা গুহার মুখ দেখছি। ওই গুহার মেঝেতে নিথর হয়ে পড়ে আছে 2টো দেহ। একটা মেয়েকে দেখছি, খুবই সুন্দরী সে। আর অপর দেহটি বড়সড় একজন লোকের। রাজার এই কথাটা শুনে মুখ তুলে তাকালো মোপো। কিন্তু কেউ লক্ষ্য করার আগেই দ্রুত আবার দৃষ্টি নামিয়েও নিল। এই ঘটনা অবশ্য 3 পুরোহিত আর নই ছাড়া আর কেউ খেয়াল করল না। ওদিকে রাজা বলে চলেছে। গুহা থেকে বের হয়ে এলো মোটা একজন লোক। একে খুব ক্লান্ত বলে মনে হচ্ছে অভুক্ত অবস্থায় অনেক দিন কাটিয়েছে সে। না, না, লোকটা আহত। 2জন যোদ্ধা এসে ধরল তাকে। তাদের একজন বলশালী লম্বা চওড়া লোক, আর অপরজন অপেক্ষাকৃত খাটো। মোটা লোকটাকে টেনে হিঁচড়ে পাহাড়ের মাথায় নিয়ে গেল ওরা। ওখানে দাঁড়িয়ে ওরা কথা বলছে, তবে ওদের কথা আমি শুনতে পাচ্ছি না। লোকগুলোর চেহারার সামনে কেমন একটা ঘোলাটে পর্দা পড়ে আছে, তাই ওদের চেহারাও দেখতে পাচ্ছি না। মোটা মানুষটির চেহারাও কুয়াশায় আবৃত। মোটা মানুষটিকে টেনে কিনারায় নিয়ে ধাক্কা দিয়ে ওখান থেকে নিচে ফেলে দিল ওরা। আহ, ওই তো কুয়াশা সরে গেছে। আরে, ওটা তো আমার চেহারা। মোটা মানুষটি আমি। পিনপতন নীরবতা নেমে এলো চারদিকে। 3 পুরোহিত পরস্পরকে ডেকে বলল, পুরোহিত। রাজা বলল, নিজের চেহারা দেখেছে সে। তাহলে কি ইনকো ছাদানার মুখ নিশ্চিত বাণীর সঠিক ব্যাখ্যা পাওয়া গেছে? রাজা কি তাহলে সত্যি ক্লিপ থেকে পড়ে মরবে? রাজার মাথার উপর তারা ভেঙে পড়ার অর্থ কি এই? 3 পুরোহিত সম্মতিসূচকভাবে উপর নিচ মাথা দুলিয়ে স্মিথ হাসল একবার। কিন্তু রাজার মুখের হাসি মুছে গেছে। প্রচণ্ড রাগে পাগল হয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো সে। সাথে উঠে দাঁড়ালো ইন্দানু আর তার কাউন্সিলের ওঝারাও। তবে বসেই রইল মাখেদামার পুত্র মোপো, তার দৃষ্টি মাটির দিকে। ওদিকে ডিনগান লাফিয়ে ওঠায় তার কোলের উপর রাখা লাল বোলটার সমস্ত পানি গিয়ে পড়ল তার সামনে বসে থাকা র্যাসেলের গায়ে। দাঁড়িয়ে পুরোহিতদের গালিগালাজ করতে থাকলো রাজা।
হুকুম করল এই মুহূর্তে তাদেরকে জুলুল্যান্ডের মাটি ত্যাগ করতে। বারংবার অভিশাপ দিল ওদের, হুমকির পর হুমকি দিল। রাজার রাগ পড়ে গিয়ে ক্লান্ত হওয়া পর্যন্ত চুপচাপ বসেই রইল তিন পুরোহিত। রাজার মেজাজ ঠান্ডা হওয়ার পর এডো বলল, গাছের পাতা থেকে নেয়া শিশির সাদা লেডির গায়ে ছুঁড়ে দিয়েছে মহান রাজা। তাহলে এই নারী তো এখন বৃক্ষ জাতির অধিকারে যাবে, তাই না পুরোহিতরা? হেসে ফেলে মাথা নুইয়ে সম্মতি দিল বাকি দুই বামুন পুরোহিত। উঠে দাঁড়ালো পুরোহিত এডো, এবং যখন সে মুখ খুলল তার কণ্ঠে ফুটে উঠল নতুন সুর। হুকুমের ভঙ্গিতে দীপ্ত কণ্ঠের স্বরে সে বলল, শোনো সবাই, অনেক অনেক রক্ত ঝরিয়েছে তোমাদের রাজা, তবে জেনে রেখো তোমাদের রাজা রক্তের সমুদ্রে ছোট্ট একটা বুদবুদের চেয়ে বড় কিছু না। খুনেই খুন হবে, বর্ষা নিক্ষেপকারীর দিকেই ফিরবে বর্ষার ফলা। প্রাণহীন পাথরের দেয়াল যেমন প্রার্থনার জবাব দিতে পারে না, তেমনি নিষ্ফল হবে তার সমস্ত প্রার্থনা। যার হাতে সে মারা পড়বে সে, মাঝখানে কথা বলল ছাতার নিচে বসে থাকা অপর দুই বামন পুরোহিত। তারা বলল, হত্যাকারীর মুখ কুয়াশায় ঢাকা ছিল। পুরোহিত এডো এক মুহূর্তের জন্য থমকে গিয়ে এডো বলে চলল, হ্যাঁ, কুয়াশায় মুখ ঢাকা হত্যাকারীর হাতেই মারা পড়বে মৃত্যুর সওদাগর এই রাজা। এটাই সত্য, এটাই যথার্থ। বৃক্ষমাতার ডিক্রি অনুসারে আপনার ধাঁধার জবাব দেয়া হয়েছে। আমজুলুদের রাজা। যথাসময়ে এসব ঘটনা ঘটবে। এখন আপনার এই দরিদ্র ভিতরদেরকে তাদের মজুরি হিসেবে ওই সাদা লেডিকে বুঝিয়ে দিন। আমরা এই দেশ ত্যাগ করতে প্রস্তুত। তার আত্মা, তার মুখ নিশ্চিত ভবিষ্যৎবাণীর মর্ম ইতিমধ্যেই শিশিরের পানিতে আপনাকে দেখিয়ে দেয়া হয়েছে। রীতিমতো হাঁপ ছেড়ে বাঁচার ভঙ্গিতে ডিনগান বলল, নিয়ে যাও, নিয়ে যাও। জুলুল্যান্ডের জন্য খারাপ ছাড়া ভালো কিছু আনেনি নইয়ার এই শ্বেতাঙ্গ মেয়ে। কিন্তু আপত্তি করল কাউন্সিলের এক ইন্দুনা। বলল, ইনকো সাজানার নিজের সম্মতি ছাড়া তাকে জাদুকরদের হাতে কিভাবে তুলে দেবেন রাজা? তখন এক পুরোহিতের ইশারায় এগিয়ে গেল নই। র্যাসেলের কানের কাছে মুখ নিয়ে কি যেন বলল। তারপর র্যাসেল বলল, নই যেখানে যাবে সেখানেই যাব আমি। কাজেই র্যাসেলের হাতে ধরে ওকে এগিয়ে নিয়ে চলল নই। ওদের পেছনে গেল তিন বামন পুরোহিত আর সব শেষে তাদের প্রহরীরা। র্যাসেল ফটকে পৌঁছতেই রাজার কাউন্সিলের সবাই উঠে দাঁড়ালো। শেষবারের মতো রাজকীয় সেলুট বায়াতে দিল তাকে। তবে রাজা উঠল না, বসেই রইল সে। রাগে কিল মারল মাটির উপর। এভাবেই জুলুদের কাছ থেকে, রাজার কাছ থেকে, রাজকীয় বাসস্থল থেকে বিদায় নিল তাদের ইনকো সাজানা ইজুলা। ওদিকে পোড়া হাত দিয়ে চোখ ঢেকে বসে রইল মোপো। আফসোস ভরে ইনকো সাজানার চলে যাওয়া দেখল সে। 19 পুরোহিতয় ও নইয়ের সাথে উত্তরমুখী যাত্রা শুরু হলো র্যাসেলের। অত্যন্ত ধীর গতিতে চলছে ওরা। বেশিরভাগ সময় সফর করছে রাতে, কারণ বৃক্ষজাতির লোকেরা সূর্যের আলো অপছন্দ করে। পারত্যপক্ষে দিনের আলোয় চলাফেরা এড়িয়ে চলে ওরা। র্যাসেল কখনো কখনো নইয়ের সাথে পালকিতে চড়ে বটে, কিন্তু হাঁটাই ওর বেশি পছন্দ। অবাক কাণ্ড হচ্ছে কিভাবে যেন ওর ভেতর প্রচণ্ড শক্তি চলে এসেছে। এই যে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এক নাগারে হেঁটে চলেছে, তাতে একটুও ক্লান্ত হচ্ছে না র্যাসেল। এমনকি জলাভূমি এলাকায়, যেখানে পুরোহিতদের দানবাকৃতির সৈনিকগুলো জ্বরে আক্রান্ত হলো, সেখানেও র্যাসেলের কিছুই হলো না। মনে হচ্ছে নইয়ের উপস্থিতি ও শারীরিক পরিচম দুটোই ওর অশান্ত মানসিক অবস্থার উপর ইতিবাচক প্রভাব ফেলছে। তবে তারপরও মাঝে মাঝেই পাগলামি পেয়ে বসে ওকে। তখন হঠাৎ করেই পিলে চমকানো হাহা শব্দে হাসিতে ফেটে পড়ে র্যাসেল। এই অট্টহাসি শুনে ভয়ে কাঁপত জুলুরা। এমনটা হলে পালকি থেকে নেমে আসে পুরোহিত এরও। র্যাসেলের কপালে হাত রেখে কি যেন করে সে।
শান্ত হয়ে যায় র্যাসেল, ঘুমিয়ে পড়ে। তবে এই বিশেষ ঘুমের ঘোরে থাকা অবস্থায় কোনো প্রশ্ন করলে স্বাভাবিকভাবেই তার জবাব দেয় ও। এভাবেই নইর অনুপস্থিতির সময় কি ঘটেছিল তার সঠিক তথ্য জোগাড় করেছে নই। যদিও ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে এই বিষয়গুলো এড়িয়ে গেছে জুলোরা। নইর কাছে রিচার্ড ড্যারিয়ানের গল্প বলেছে র্যাসেল। ওকে পাওয়া, তারপর জানোয়ার ইসমাইলের হাতে নিজের পরিবার ও সবশেষে রিচার্ডের মৃত্যুর ঘটনায় যে র্যাসেলের অপ্রকৃতিস্থতার মূল কারণ তা বুঝতে নইর আর বাকি রইল না। বর্তমানে ঘটনা যেভাবে এগোচ্ছে তাতে খুব খুশি নই, কারণ র্যাসেলের উন্মাদনা যদি কেউ সারাতে পারে তো তারা হচ্ছে এই বৃক্ষজাতির লোক। খুব ভালো চিকিৎসক ওরা। তাছাড়া র্যাসেলের যা মানসিক অবস্থা তাতে সাদা বা কালো কেউই ওকে নিজেদের কাছে রাখবে না, আর রাখলেও আমৃত্যু বন্দি করে রাখবে। কাজেই বর্তমানের ব্যবস্থাটাই সবচেয়ে ভালো হয়েছে। র্যাসেলকে নিয়ে আগের মতো আবার একা থাকতে চায় নই, যেখানে কোনো পুরোহিতের নজরদারি, ষড়যন্ত্র বা অন্য কোনো ঝামেলা থাকবে না। তা না হলে অন্তত পুরোহিত এডোর আওতার বাইরে যেতে চায় নই, কারণ নই খেয়াল করেছে র্যাসেলের উপর ওর উপস্থিতির ইতিবাচক প্রভাবটাকে ভালো চোখে দেখছে না এডো। সে চায় র্যাসেলকে নিজের নিয়ন্ত্রণে রাখতে, যাতে ওকে নিজের কাজে লাগাতে পারে। প্রথম থেকেই এই চেয়েছে এডো। সেই কারণে ইনকো সাজানার নাম শুনে বনের ছায়ার আশ্রয় ছেড়ে লোকারণ্যে এসেছে এই পুরোহিত। তাছাড়া নিজের জাদু ক্ষমতা দিয়ে ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জেনে নিয়েছে এডো। সে চায় ওসব নিজের কাজে লাগাতে। ফলে র্যাসেলকে নিয়ে দিনে দিনে উদ্বিগ্ন হয়ে উঠছে নই। আরও একটা ঘটনা আছে। বৃক্ষমাতা যাকে বলা হয় সে নইর বাবার বোন হওয়ার সূত্রে ওর আন্টি হয়। তার নাম নায়া। তবে খুব অল্প সময় ওদের সাথে থাকার কারণে আত্মীয়তার ব্যাপারটা নিয়ে পুরোপুরি খোঁজখবর করেনি বা করতে পারেনি নই। তবে ঘটনা হচ্ছে বৃক্ষমাতা হিসেবে এই মহিলাটিকে মোটেও পছন্দ করে না এডো। ভেতরে ভেতরে সে পরিকল্পনা করছে বৃক্ষমাতার বৃক্ষ মরে গেলে নিজের অনুগত কাউকে শাসকের আসনে বসাবে। সম্ভবত তার ইচ্ছা র্যাসেলকে ওই আসনে বসানো, কারণ এডোর ধারণা অপ্রকৃতিস্থ হওয়ায় তার হুকুম বিনা প্রশ্নে পালন করবে র্যাসেল। এসব জানার কারণে খুব সাবধানে থাকে নই। উপরন্ত কেবল এডোই নয়, তার দুই সঙ্গী পানি আর হানাও অনায়াসে মানুষের মনের কথা পড়তে পারে, তা সে যে ভাষাতেই কথা বলুক। র্যাসেলকে যথাসম্ভব রক্ষা করার চেষ্টা করে নই। পারতপক্ষে র্যাসেলের পাশ ছেড়ে কোথাও যায় না, কারণ ওর ভয় জাদু ক্ষমতা প্রয়োগ করে র্যাসেলের মনের যা ইচ্ছাশক্তির দখল নিয়ে নিতে পারে ওরা। র্যাসেলের পাগলামি মাত্রা অতিরিক্ত বেড়ে গেলেই কেবল এডোকে র্যাসেলের কপালে হাত রাখতে দেয় নই, অন্য কাউকে ভুলেও ডাকে না ও। যা হোক, উত্তরমুখী পথ ধরে চলেছে ওরা। জুলুদের এলাকা পার হলো। ওই এলাকার বাসিন্দারা খুব ভালো করেই জানে যে জুলোরা ইনকো সাজানার প্রিয় মানুষদের রক্ত ঝরিয়েছে। তাই রেগে গিয়ে পুরো জুলুল্যান্ডের উপর পঙ্গপাল আর মোরকের অভিশাপ টেনে এনেছে ইনকো সাজানা। তাই তাকে ভীষণ ভয় পায় ওরা। উপরন্ত তার সাথে আছে ধূসর গাত্রবর্ণের পুরোহিত, যারা এমনকি মহাশক্তিধর রাজা ডিনগানকেও কাঁপিয়ে দিয়ে এসেছে। তাই ওরা ধরে নিয়েছে এই কাফেলার সামনে পড়া মোটেও বুদ্ধিমানের কাজ না। ফলে যেদিক দিয়েই নইরা গেছে এলাকা ছেড়ে পালিয়েছে লোকজন। বসতিতে হয়তো রয়ে গেছে অতিবৃদ্ধ দুই একজন। অবশ্য তারা রয়েছে চলৎশক্তি রহিত বলেই। অভিশাপ তুলে নেয়ার প্রার্থনা নিয়ে নিজেদের যৎসামান্য যা আছে উপহার হিসেবে তাই নিয়ে এসেছে অতি দুঃসাহসী দুই একজন। কিন্তু ওসব শোনার মতো মানসিক সুস্থতা ইনকো সাজানার এখন আর নেই।
জুলুল্যান্ডের পর শুরু হলো অন্যান্য গোত্রের এলাকা। তাদের বেশিরভাগই বন্য ও যাযাবর, তবে তারাও বৃক্ষরাজির লোকদের ক্ষমতা সম্বন্ধে জানে। কাজেই উত্তরগামী এই কাফেলার উপর কোনো ধরনের ঝামেলা এলো না, বরং দুই একবার ওই সমস্ত জাতির ওঝারাই এলো পুরোহিতদের সাহায্য চাইতে। যাদেরকে পছন্দ হলো তাদের জন্য ছোট্ট শিশির পাত্রের দিকে তাকালো পুরোহিতরা, সমাধান দিল তাদের, বাকিদেরকে ফিরিয়ে দিল। অবশ্য পুরোহিতদের আনা শিশিরের সরবরাহ কমে গেছে, ফলে যা আছে নিজেদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে হবে বলেও সাহায্য প্রার্থীদের ফিরিয়ে দিতে বাধ্য হলো ওরা। এরপর জলাভূমির দেশে প্রবেশ করলো রাসেলরা। এখানে চারদিকে ছড়িয়ে আছে রোগ জীবাণুর বীজ। জলাভূমির আঁকেবাঁকে লুকিয়ে আছে কুমির আর বিষাক্ত সাপ। তবে এসব থেকে ওদের কোনো বিপদ হলো না, কারণ অসুখ বিসুখের প্রতিষেধক পুরোহিতদের কাছে আগে থেকেই ছিল। আর অন্যান্য বিপদের জন্য জাদু ও তন্ত্রমন্ত্রের সহায়তা নিল ওরা। উপরন্ত কোন পথে যেতে হবে সেটা শিশির পাত্র দেখে আগে থেকেই ঠিক করা থাকছে, ফলে সবচেয়ে সহজ পথটা ধরেই এগোচ্ছে ওরা। এখন পর্যন্ত এই দলের একজন মাত্র মানুষ মারা গেছে। সে হচ্ছে ডিনগানের ক্রালে থাকতে এরোর অভিশাপপ্রাপ্ত দাস। ওই দিনের পর থেকে ক্রমাগত শুকিয়েই চলেছিল সে। শেষে গিয়ে দেখতে হয়েছিল ঠিক একটা কঙ্কালের মতো। একদিন দেখা গেল প্রাণবায়ু ত্যাগ করেছে সে। সেদিন অন্য ভৃতদের ডেকে মৃতদেহটা দেখিয়ে এরও বলল, দেখো সবাই, কি বলেছিলাম আমি? বলেছিলাম বাড়ির মুখ দেখবে না ও, তাই হয়েছে। কাজেই যারা ভাবিস মানুষের শক্তি তার শরীর আর বর্ষায়, তারা সাবধান হয়ে যা। তখন তীব্র বাতাসের মুখে পড়া নলখাগড়ার মতো কাঁপতে থাকলো ভিতরা। কুমিরের খাবার হবার জন্য মৃতদেহটা জলায় ফেলে দিতে নির্দেশ দিল এডো। জলাভূমির পর ঘেঁষো জমির এলাকায় প্রবেশ করলো ওরা। কিছু দূর এগোনোর পরই দেখা দিল টিলা আর পাহাড়। এখানে প্রচুর সিংহের বাস, তবে পুরোহিতরা এগুলোকে মোটেও ভয় পেল না। কখনো সিংহের দল বেশি কাছিয়ে এলে বা বেশি বিরক্ত করলে হরিণের মাংসে বিষ প্রয়োগ করে সেগুলো ফেলে রাখা হলো। বিষ মেশানো মাংস খেয়ে প্রচুর সিংহ মারা পড়ল তখন। এরপরই এলো সমতল ভূমি। র্যাসেল যখন কিছু শোনার অবস্থায় এলো তখন ওকে নই জানালো যে এখান থেকেই শুরু বৃক্ষজাতির লোকদের দেশ। এখানেই বাস করে বিশালদেহী লোকেরা। ওদেরই কিছু অধিবাসীকে পুরোহিতদের সৈন্য ও ভৃত্য হিসেবে ইতিমধ্যেই র্যাসেল দেখেছে। এরা সবাই বৃক্ষজাতির দাস। এই গোত্রের লোকদের নাম উমকুল, অর্থাৎ বিশালদেহী। এদের প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ। যদিও এরা দানবীয় শরীরের অধিকারী, কিন্তু আদপে এরা খুবই শান্ত প্রকৃতির মানুষ। কেউ আক্রমণ না করলে আগ বাড়িয়ে কারো সাথে লড়াই ঝগড়া বাঁধায় না ওরা। উমকুলুরা মূলত বাস করে পাহাড়ি গুহায়। শত্রুর আক্রমণ বা ঝড়ঝঞ্ঝার সময় মুহূর্তেই ওই গুহাগুলোকে অভেদ্য দুর্গ বানিয়ে ফেলা সম্ভব। ফলে ওদের আবাস বেশ নিরাপদ বলা চলে। এদেরকে শাসন করে বৃক্ষজাতির প্রধান বৃক্ষমাতা। উমকুলুদের আরেকটি প্রধান দায়িত্ব হচ্ছে বৃক্ষজাতির হয়ে গাছপালার তত্ত্বাবধান করা ও তাদের জন্য খাদ্য সংস্থান করা। কারণ কাজকর্ম করে অন্ন বস্ত্র সংস্থান করার দিকে কোনো মনোযোগ নেই বৃক্ষজাতির মানুষদের। দৃশ্য আর স্বপ্ন দেখেই বেশিরভাগ সময় কাটে তাদের। আর তাদের কাজ করে দেওয়ার বিনিময়ে জাদুশক্তি দিয়ে উমকুলদের রক্ষা করে বৃক্ষজাতির ধূসর মানবেরা। উমকুলদের এলাকার উপর দিয়ে যাওয়ার সময় তাদের প্রায় সমস্ত গ্রাম প্রধানরা এগিয়ে চলল র্যাসেলদের সাথে, এবং প্রতিদিন সকালে সভা বসানো হলো। তাদের সামনে তুলে ধরা হলো এই কদিনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বর্ণনা। গ্রামের
বিভিন্ন বিচার আচার সমস্যা ইত্যাদি। পুরোহিতরা তাদের মতো করে বিচার করলো সেগুলোর, কাউকে ছেড়ে দিল, কাউকে অভিশাপ দিল। তবে তাদের রায়ে সন্তুষ্ট বা অসন্তুষ্ট যাই হোক, তাদের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করার সাহসও দেখালো না কেউ। পুরো এলাকার দায়িত্বে থাকা সর্দারকেও পদচ্যুত করল পুরোহিতেরা, আরেকজনকে বসানো হলো তার জায়গায়। এমনকি তারপরও এতদিন পুরোহিতদের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ায় হাঁটু গেড়ে বসে তাদেরকে সম্মান ও ধন্যবাদ জানালো সর্বস্ব হারানো ব্যক্তিটি। নারী চুরি ও হত্যা কাণ্ডের বিচারও করল তারা, তবে সরাসরি মৃত্যুদণ্ড কার্যকর করার রায় কাউকেই দেয়া হলো না। হিসহিসে কণ্ঠে কাউকে কাউকে অভিশাপ দিল এডো। অভিশাপ দিল যে তাদের শরীর আর মন দুটোই ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। আজ হোক বা কাল মারা সে পড়বেই। কারো অপরাধ খুব বেশি ভয়াবহ হলে তাকে হুকুম করল মরুভূমিতে চলে যেতে। সেখানে খাবার পানি ছাড়া ঘুরে বেড়াবে সে, যতক্ষণ না মৃত্যু এসে মুক্তি দেয় তাকে। কিছু কঙ্কাল সদৃশ্য লোক প্রতিদিনই পুরোহিতদের ক্যাম্পে এসে কান্নাকাটি করে, আবেদন নিবেদন করে তাদের উপর আরোপিত অভিশাপ যেন তুলে নেওয়া হয়। এরা এলে পরে এদের নিয়ে নিচু স্বরে হাসাহাসি করে এডো আর তার দুই সঙ্গী হানা ও পানি। ওদের আবেদন, ওদের উপর থেকে অভিশাপ তুলে না নিলে অন্তত বর্ষা দিয়ে ওদের তাৎক্ষণিক মৃত্যু দেয়া হোক। কিন্তু কথাটা শুনেই কেঁপে উঠল সাতার ছায়ায় বসে থাকা পুরোহিতরা। প্রশ্ন করল, তারা কি পাগল হয়ে গেছে যে নিজেদের গাছকে অমন ভয়াবহ জিনিস দিয়ে নোংরা করতে চায়? এক সকালে ক্যাম্পে এসে হাজির হলো বেশ কিছু জীবন্ত কঙ্কাল। এই দলে নারী পুরুষ শিশুবৃদ্ধ সবই আছে। যথারীতি তাদের নিয়ে উপহাস করল পুরোহিতরা। র্যাসেলদের প্রহরীদের মধ্যে সম্ভবত ওই লোকগুলোর আত্মীয় কেউ আছে, কারণ দেখা গেল এক দুদিন তাদের আনাগোনা সহ্য করা হলেও পরে পিটিয়ে তাদের তাড়িয়ে দেয়া হলো। আর তাড়িয়ে দেওয়ার পর কান্নায় ভেঙে পড়ল সেই আঘাতকারী প্রহরীরাই। নলখাগড়ার বেড়ার একটা ঘরে নই আর র্যাসেলের ক্যাম্প। ঘরটা গুটিয়ে নেওয়া যায়। সারাটা পথেই এই ঘরে থেকেছে র্যাসেল ও নই। পুরোহিতদের ছাতা যেমন বহন করা হয়েছে তেমনই বহন করা হয়েছে র্যাসেলের ক্যাম্প। যা হোক, ওই মানব কঙ্কালদের তাড়ানোর দৃশ্যটা দেখেছে র্যাসেল। ঘটনাটা ওর মনে দাগ কেটেছে। নইকে জিজ্ঞেস করলো কারা ওরা, কিভাবে আর কেন ওরা এমন হলো। নই তখন বলল যে বৃক্ষমাতার কাছে যাওয়ার সময় একবার এক গ্রামে আশ্রয় নেয় নই। তখন মাঝবয়সী এক লোক নইর সৌন্দর্য দেখে দখল করতে চায় ওকে। উদ্দেশ্য বিয়ে করবে নইকে। যদিও সে জানতো দূত হিসেবে স্বয়ং বৃক্ষমাতার কাছে যাচ্ছে নই, তবুও এই ধৃষ্টতা দেখায় সে। আঙুল তুলে তাকে দেখিয়ে দিল নই। তাকে এড়িয়ে যেতে সক্ষম হয়েছে নই, কিন্তু ব্যাপারটা বৃক্ষ জাতির পুরোহিতের কাছে গোপন থাকেনি। ফলে তার পরিবার সহ তাকে অভিশপ্ত করে পুরোহিতরা। সেই কারণে আজ ওদের এই করুণ হাল। অভিশপ্ত পরিবারটিকে র্যাসেল ইশারা করল ওকে অনুসরণ করতে। তারপর সোজা চলে গেল পুরোহিতদের কাছে। পুরোহিতরা ওখানে ছাতার ছায়ায় বসে ঢুলছে। তীব্র স্বরে র্যাসেল বলল, জেগে ওঠো পুরোহিত। চোখ কষলে সোজা হয়ে বসলো তারা। চোখে অবাক দৃষ্টি। জিজ্ঞেস করলো, কি হয়েছে? জবাবে র্যাসেল বলল, এই লোকগুলো অনেক ভুগেছে, তাই হুকুম করছি এদের মাথার উপর থেকে অভিশাপের খড়গ সরাও। হুকুম করছো, কিন্তু আমরা যদি অভিশাপ না সরাই তাহলে কি করবে সুন্দরী? অবাকেরও প্রশ্ন করল। তাহলে অভিশাপ আমিই সরাবো এবং সেটার প্রভাব নিয়ে ফেলবো তোমার মাথার উপর। তখন ওদের বলবে ধীরে ধীরে শুকিয়ে মরবে তুমি। তখন ওদের বদলে ধীরে ধীরে শুকিয়ে মরবে তুমি। আমাকে পাগল ভাবছো পুরোহিত? ভাবো, কিন্তু জেনো তোমরা জুলুদের চেয়েও খারাপ, ওদের চেয়েও কুটিল। তোমরা কষ্ট দিয়ে মানুষ হত্যা করো। হ্যাঁ, আমি পাগল, কারণ আমার আত্মা আমাকে ছেড়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে।
তবে জেনে রেখো, আমার মধ্যে নতুন ক্ষমতার জন্ম হয়েছে। যদিও কিভাবে হয়েছে তা আমিও বলতে পারবো না, তবে যা বললাম করে দেখানোর ক্ষমতা আমার আছে। তিন মাথা এক করে কিছুক্ষণ গুজুর গুজুর ফুসুর ফুসুর করে পরামর্শ করলো পুরোহিতরা। তারপর যথারীতি কাঠের বোল আনালো এডো। কি দেখলো সেই জানে, তবে যাই দেখুক সেটা তাকে খুবই অসন্তুষ্ট করেছে বোঝা গেল। তারপর মানব কঙ্কালদের বলল, বৃক্ষমাতা তোমাদের ক্ষমা করেছে, ঢিল দিয়েছে তার বাধা গেরোতে। যে অভিশাপের বৃক্ষ সে রোপণ করেছিল তা তুলে নেওয়া হয়েছে। ক্ষমা পেয়েছ তোমরা, খাও, শক্তি ফিরে পাবে। চোখ থেকে অন্ধত্বের সাপ তুলে নেওয়া হলো, পা থেকে তুলে নেওয়া হলো অনির্দিষ্ট ঘুরে বেড়ানোর অভিশাপ। হেসে খেলে বেড়াও, বংশবৃদ্ধি করো। তোমাদের উপর আরোপিত অভিশাপ আশীর্বাদে রূপান্তরিত করা হলো। এটাই বৃক্ষমাতার ডিক্রি। এবার রাসেল বলল, না, অভুক্ত লোকেরা, বৃক্ষমাতা নয়, এটা ইনকোসাজানা জোলার ইচ্ছা। নিজের আত্মা খুইয়েছে ইনকোসাজানা, হারিয়েছে আরও একজনকে। সেই হারানো আত্মাকে খুঁজে পেতে এ দেশে এসেছে ইনকোসাজানা। এরপরই যেন আবার পাগলামি পেয়ে বসল রাসেলকে। আকাশের দিকে হাত ছুঁড়ে হাহা করে বন্য হাসিতে ফেটে পড়ল ও। কিন্তু তা ওই বেচারারা নজরে নিল না। র্যাসেলকে পবিত্র মানুষ মনে করে ছুটে এলো তার দিকে, তবে র্যাসেলকে স্পর্শ করার সাহস তাদের নেই, এমনকি ওর রোবের প্রান্ত না। তাই যেখানে র্যাসেল দাঁড়িয়েছিল সেই জায়গাটাকেই চুমো খেলো লোকগুলো। এর দিন কয়েকের মধ্যেই সুস্থ হয়ে উঠল মানুষগুলো। নই খেয়াল রেখেছিল ফলে নিশ্চিত হতে পেরেছে। এদিকে পুরোহিতদের কুটিল শাসনে ভেতরে ভেতরে ফুঁসতে থাকা উমকুলুদের সবার কাছেই পৌঁছে গেল এই ঘটনার খবর। সেদিনের পর থেকে ওরা রীতিমতো নিজেদের ভেতর ঘোষণা করে দিল যে সাধারণ কোনো নারী নয় এই সাদা লেডি, বরং ঈশ্বর প্রেরিত বিশেষ আত্মা সে। নইলে একবার যার উপর বৃক্ষমাতার অভিশাপ পড়ে তা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কারো নেই। সেই অভিশাপই সে তুলে দিয়েছে। মহাপবিত্র আত্মা না হলে কোনোভাবেই তা সম্ভব না। সেদিন থেকে র্যাসেলকে এমনকি জুলুদের চেয়েও বেশি যত্ন করতে শুরু করলো উমকুলুরা। ওদিকে সাপ মুক্তির ঘটনার পর থেকে র্যাসেলের সামনে আর কোনো বিচার করল না তিন পুরোহিত। এমনকি রায়প্রাপ্ত কঙ্কাল সদৃশ্য কাউকে র্যাসেলের সামনে আসতেও দিল না ওরা। এরই মধ্যে উমকুলু জাতির কয়েকজন মিলে পুরোহিত শাসনের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি নিল, কিন্তু ধরা পড়ে গেল তারা। তখন বিশেষ উদ্দেশ্যে বেয়ারার বেশে তাদেরকে নিজেদের দেশে নিয়ে চলল পুরোহিতরা। এমনভাবে ওদের নিয়ে নিল যেন র্যাসেল কিছু টের না পায়। এত ক্ষমতা থাকা সত্ত্বেও বৃক্ষজাতির পুরোহিতরাও ভয় পেতে শুরু করেছে র্যাসেলকে। উমকুলুদের উর্বরা এলাকা পার হয়ে বিশাল এক মরুর প্রান্তে এসে পৌঁছল র্যাসেলদের বহর। উদার হস্তে তাপ বিলিয়ে যাচ্ছে মরুর অতি উজ্জ্বল সূর্য, ফলে কিছুই নেই এখানে। জীবিত প্রাণী বলতে আছে কেবল মরুর কিছু বিষাক্ত সাপ আর ফায়ার লিজার্ড। রাতে তপ্ত মরু শীতল হয়ে এলে শিকার করতে বের হয় সেগুলো। দানবীয় উমকুল্লুদের এলাকার পর এটাই হচ্ছে বৃক্ষজাতির দ্বিতীয় প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। পর্যাপ্ত পানি আর অভিজ্ঞ গাইড ছাড়া এই মরু পাড়ি দেয়া প্রায় অসম্ভবই বলা চলে। প্রথমবার এসে নইকেও এখানে অনেক সময় অপেক্ষা করতে হয়েছে। কোনো অদ্ভুত উপায়ে ওর আগমনের কথা জেনেছে বৃক্ষমাতা, তারপর ওকে নেয়ার জন্য পাঠিয়েছে পুরোহিত ও প্রহরী। তখনই কেবল তাদের সাথে ওদের দেশে যেতে পেরেছে নই। তবে জুলুদেরকে ওই দেশে ঢোকার অনুমতি দেয়া হয়নি। নই যে সত্যি সত্যি রাজার সংবাদ বৃক্ষজাতির কাছে পৌঁছেছে তার সাক্ষী হতে একজন মাত্র ওঝাকে নইর সাথে যাওয়ার অনুমতি দেয়া হয়েছিল। জুলুরা রয়ে গিয়েছিল উমকুলুদের সাথে। তবে এজন্য একটুও আফসোস করেনি জুলুরা, কারণ ভূত রাজাদের ভৌতিক জাদুর কথা যথেষ্ট শুনেছে ওরা। তাই বিশেষ কারণে এখানে থেকে যেতে
ওদের একটুও আপত্তি ছিল না। যা হোক, সেদিন পরন্ত বিকেলে পশ্চিম দিকে মুখ করে রওনা হলো র্যাসেলদের বহর। তবে এবার আর র্যাসেলকে পায়ে হাঁটার অনুমতি দেয়া হলো না। বলা হলো যে কোনো সময় মরুর সাপ কামড়ে দিতে পারে। ফলে নইয়ের সাথে পালকিতে চড়তে হলো ওকে। দানব সদৃশ্য লোকগুলো পালকি কাঁধে নিয়ে বেশ জোরালো গতিতে ছুটতে শুরু করলো। ওদের সাথে বেয়ারা ছিলও প্রচুর। ফলে কিছুক্ষণ পরপরই কাঁধ বদল করে করে চলার গতি বজায় রাখা হলো। প্রত্যেকটা বেয়ারা পিঠে করে বয়ে নিচ্ছে বিশাল বিশাল পানির পাত্র। এর কারণটা বোঝা গেল চলতে শুরু করার কিছুক্ষণ পর। আসলে মরুর সাদা বালি লবণে ভরা। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই ওদের মনে হতে থাকলো মরুর বাতাসেও বুঝি লবণ ভেসে আছে। এই লবণাক্ত পরিবেশে সাধারণ মরুর চেয়েও তাড়াতাড়ি গলা শুকিয়ে আসে। ফলে প্রচুর পানির সরবরাহ না থাকলে মৃত্যু নিশ্চিত। মরুর বুকে চাঁদের আলোয় প্রতিফলিত সাদা বালুর রূপালি রূপ, আকাশ পানে আঙুল তুলে বিদ্রোহীর মতো দাঁড়িয়ে থাকা পাথুরে অবেলিস্ক, বহরের বেয়ারাদের পায়ের আঘাতে তৈরি হওয়া তৈরি হওয়া না। না, ভয় পেও না লেডি। এ জায়গাটা হচ্ছে অভয়াশ্রম। এখানে তোমার ক্ষতি করার ক্ষমতা কারো নেই। চলো, পুরোহিতের সাথে দেখা করতে হবে। দেখা করলে ওর কাছ থেকে নতুন কোনো খবর হয়তো জানতে পারবো আমরা, বলল নোয়া। 21। র্যাসেল আর নইকে নিয়ে এডোর সাথে দেখা করতে গেল নায়া। ভবিষ্যতেও দেখতে পেয়েছে সে, কিন্তু এখন তো দেখছি নিজেকে ফিরে পেয়েছে। কাজেই আমার জন্য তার মস্তিষ্কে কোনো স্থান নেই। নিজেই সিদ্ধান্ত নিচ্ছে সে। আর এইসব অপকর্মের পেছনে আছিস তুই, বেজন্মা নই। নির্বিকার চিত্রে নইর উত্তর, হয়তো। রাগের চোটে গাছের ডাল চাপড়াতে চাপড়াতে সে বলল, ভেবেছিস নিজের রক্ত বলে শয়তান বুড়ি নায়াকে বাঁচাতে পারবি? গাধা, তুই ভুলে গেছিস ওর গাছ পড়ে গেছে। নয়া বাঁচবে ঠিক ততদিন যতদিন বেঁচে রইবে এই গাছটা। দিনকে দিন এই গাছের রস শুকাবে, একই সাথে শুকাবে বুড়ির গায়ের রক্ত। বুড়ি মরবেই। এবার নই বলল, মৃত্যুতে কি এসে যায়? মৃত্যুর মানে হচ্ছে পরপারে গিয়ে পূর্বপুরুষদের ভূতদের সাথে যোগ দেয়া। সেটাই সবার অন্তিম ও চূড়ান্ত গন্তব্য। তবে মৃত্যুর পর আরেকটা বাড়তি কাজ করবে নায়া। আত্মীয় বন্ধুদের নিয়ে ফিরে আসবে এখানে, এসে চেপে বসবে তোমার কাঁধের উপর। শয়তান পুরোহিত এডো আর মৃত্যু তোমার পিছনে লেগে থাকবে তারা। চূড়ান্ত বিচার দিবসে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য তোমাকে শান্তি দেবে না সে। নইর অভিশাপের মতো সাবধান বাণী কানে না নিয়ে উল্টো প্রশ্ন তুলল এডো। তুই তাই ভাবছিস ওই শ্বেতাঙ্গ রমণীর উপদেষ্টা হয়ে প্রধান পুরোহিতের পদ দখল করবি? করবো কিনা জানি না, কিন্তু যদি করি তো মনে রেখো সেই সময় তোমার সুখের দিন শেষ হয়ে যাবে। পুরোহিত নামের শয়তান জবাব দিল নই। না, তা কখনোই হতে দেব না। বৃক্ষ জাতির শাসকের আসনে কোনো বেজন্মাকে বসতে দেব না আমি। আমার আছে জাদুর শক্তি, বিষের জ্ঞান, আর আছে অগণিত দাস যারা এমনকি তীর ছুঁড়তেও জানে। ওদের দিয়েই তোকে রুখব, পারলে তাই করো। শয়তান কোথাকার রেগে গিয়ে বলল নই, হ্যাঁ তাই করব। কেবল তোর উপর নয়, ওই সাদা ডাইনির উপরও খাটাবো আমার শক্তি। এই মরু আর জঙ্গল ঘেরা দেশ থেকে জীবিত ওকে বের হতে দিব না আমি। হয় তার হয়ে এই দেশ শাসন করতে দেবে আমাকে, নয়তো মরবে সে। এবং খুবই করুণ হবে তার মৃত্যু। কিছু সময় পর্যন্ত নিজের জ্ঞান দিয়ে হয়তো তাকে রক্ষা করবে নায়া, কিন্তু ওর আর কয়দিন। খুব তাড়াতাড়ি মরবে নায়া। দরকার হলে নায়ার গাছের নিচে আগুন দেব আমি।
তখন শ্বেতাঙ্গিনী আমার শাসন অথবা নিজের ধ্বংস থেকে যে কোনো একটা বেছে নিতে হবে তোমায়। আর সহ্য হলো না নইর, চিৎকার করে বলল, কুত্তা কোথাকার, নিশাচর বেঈমান, কত বড় সাহস তোর! ইনকো সাজানাকে নিয়ে বাজে কথা উচ্চারণ করছিস? আর একটা বাজে শব্দ উচ্চারণ করলে তোর হৃৎপিণ্ডটা ছিঁড়ে এনে সূর্যের কাছে ভেট দেব আমি, বলে ছো মেরে র্যাসেলের হাত থেকে বর্ষাটা কেড়ে নিয়ে ছুটে গেল এডোর দিকে। আতকে লাফিয়ে উঠে দাঁড়ালো এডো। কাছের কাণ্ডু বেয়ে ছুটে ছুট দিল উঁচু ডালের দিকে। কয়েক মুহূর্তের মধ্যেই একটা ডালের নাগাল পেয়ে গেল সে। তারপর ঠিক বন মানুষদের মতো ডালে ডালে ঝুলে পালিয়ে গেল বনের গভীরে। ওদিকে এডোকে পালিয়ে যেতে দেখে হাসতে হাসতে ফিরে এলো নই। র্যাসেলকে ফিরিয়ে দিল ওর বর্ষা। হাসি মুখে নায়াকে তাদের ভাষায় বলল, মুখেই বড় কথা বলে এডো, কিন্তু ও বেটা আসলে কাপুরুষ ছাড়া আর কিছু না। খুব একটা ভুল বলনি, কিন্তু আমাদের জাতির আর সবার মতো ও ভয় পায় লাল মৃত্যুকে। তবে জেনে রেখো, এডো আসলেই খুব খারাপ লোক। ও আমাকে ঘৃণা করে, কারণ কালো জাদু নয়, সাদা জাদু দিয়ে শাসন করতাম আমি। যতদিন আমার গাছ দাঁড়িয়েছিল, আমার হুকুম মানতে বাধ্য ছিল ও, আমিও নিরাপদ ছিলাম। কিন্তু এখনকার কথা ভিন্ন। আমাদের রীতি অনুযায়ী চাইলে আমাকে মেরে ফেলতে পারবে ও। তারপর স্বর্গের নির্দেশে যার গাছের উপর আমার গাছ হেলে পড়েছে তাকে নির্বাচন করবে আমাদের নতুন রানী হিসেবে। বেঁচে থাকলে বাকি সবার মতো তাকে রানী মানতে বাধ্য হব আমিও। তার মাধ্যমে ভূত রাজাদের জাগিয়ে তুলবে ও। তবে জেনে রাখো, কোনো পুরুষ তাদের উপর কর্তৃত্ব ফলাতে পারে না, পারে কেবল বৃক্ষমাতা। বলা বাহুল্য, মাতা কেবল একজন নারী হতে পারে। এখন চলো নই, তুমিও চলো শ্বেতাঙ্গ লেডি, আমাদের পালাতে হবে। নিরাপদ জায়গার ঠিকানা জানা আছে আমার লেডি। মৃত্যুর আগ পর্যন্ত আমাকে রক্ষা করো, কথা দিচ্ছি। বিনিময়ে যা তুমি চাও পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। নায়ের বক্তব্য যখন বুঝলো, উল্টো র্যাসেলই বলল, আমার কোনো বিনিময় মূল্যের দরকার নেই। তবে মনে হচ্ছে ওই বদমাস বামনের হাত থেকে আপাতত আপনার চেয়ে আমার নিজেরই নিরাপত্তার প্রয়োজন বেশি। নায়ার সাথে সাথে নিচে নেমে এলো নই আর র্যাসেল। নিচে নেমেই হাউমাউ করে কেঁদে উঠল নায়া। গাছের একটা ডালে চুমো খেলো সে। বলল, বিদায় মহিরুহু। আমি আর আমার আগে অনেক রানী রাজত্ব করে গেছে তোমার ছায়ায় বসে। তোমার ছায়ায় বসেই স্বপ্ন দৃশ্য দেখেছে তারা। স্বর্গের হুকুমে পতন হয়েছে তোমার। আমার রাজত্ব শেষ হয়েছে তোমার পতনের সাথে সাথে। লাল মৃত্যু থেকে আমার আত্মাকে রক্ষা করো, আমার গাছের আত্মা। যেন মৃত্যুর পর তোমার ছায়াতেই এসে ঘুমাতে পারে আমার ভূত। বলেই নায়া ছুটে গেল গাছটার একটা ডালের দিকে। ভেঙে নিল সবচেয়ে সবুজ একটা ডাল। তারপর বলল, এটা আবার রোপণ করব আমি। হয়তো এটা আবার পরিণত হবে বিশাল এক মহিরুহে। হয়তো আবার এর ছায়ায় বসবে ভূতজাতির অনাগত রানী। কিন্তু এখন পালাতে হবে। চলো চলো, বলে র্যাসেল আর নইকে নিয়ে ছুট দিল বনের দিকে। ঝড় সরে গেছে বহু আগেই, বজ্রগর্জনও সরে গেছে। আকাশে প্রবল বিক্রমে উত্তাপ ছড়াতে শুরু করেছে আফ্রিকার সূর্য। সেই তাপের এতই তেজ যে গাছের ছায়ায় সরে যেতে বাধ্য হলো জড়ো হওয়া বাকি সব বামনরা। র্যাসেলদের চলে যেতে দেখলো সবাই। হাত তুলে র্যাসেলকে সম্মান দেখালো তারা। কিন্তু সাবেক বৃক্ষমাতাকে সামান্যতম সৌজন্য দেখানোরও দরকার মনে করল না কেউ। উল্টো এক লোক দাঁড়িয়ে বলল, নায়া, আমাকে একবার শাস্তি দিয়েছিলে তুমি। এখন আমি যদি তোমায় মেরে ফেলতে চাই, তো কিভাবে বাঁচবে বলো? লোকটার দিকে দুঃখিত দৃষ্টিতে তাকালো নায়া তথা সাবেক বৃক্ষমাতা। বলল, অনেক বড় অন্যায় করেছিলে তুমি। মৃত্যুদণ্ড দেয়ার কথা ছিল তোমাকে, কিন্তু তোমাকে লঘুদণ্ড দিয়েছিলাম আমি। আর হ্যাঁ, মনে রেখো, আমার গাছ পড়ে গেছে বটে, কিন্তু এখনো মরে যায়নি।
আর আমার জ্ঞানও আমাকে ছেড়ে যায়নি বলে হাতের সবুজ ডালটা চোখের সামনে তুলে ধরল সে। মুহূর্ত কানেক ওটার দিকে তাকিয়ে থেকে তারপর লোকটাকে বলল, শুনে রাখো, আমার মৃত্যুর আগেই মারা যাবে তুমি। তবে মৃত্যুটা তোমার মোটেও সুখকর হবে না। তোমরাও আমার এই কথাগুলো মনে রেখো, ও ভূত জাতির লোকেরা। বলে হাঁটা শুরু করলো সে। পেছন থেকে নায়ার দিকে তাকিয়ে রইল সেই লোকটা। তার চেহারায় ফুটে উঠেছে ভয়ের ছাপ, কিন্তু যেন ভয়কে অতিক্রম করে ফুটে উঠতে চাইছে তীব্র ঘৃণা। লোকটা চিৎকার করে বলল, তুই মিথ্যুক নায়া। কথাটা তার মুখ থেকে বের হয়ে সারতে পারেনি। উপর থেকে মট করে একটা আওয়াজ এলো। কাণ্ডের মায়া ছেড়ে খসে পড়ল বজ্রপাতে ভেঙে যাওয়া বিশাল একটা ডাল। কাউকে নড়ার এক মুহূর্ত সময় দিল না। সোজা এসে পড়ল লোকটার মাথার উপর। ভারী ডালের আঘাতে পিষে গেছে সে। নায়ার বাণী সত্য হয়েছে। লাল মৃত্যু পেয়েছে হতভাগ্য লোকটি। রক্তাক্ত দৃশ্যটা থেকে চোখ সরিয়ে নিল বামনরা। বলতে লাগলো, আসলে এই নায়ার ক্ষমতা চলে যায়নি। কেউ যদি ওকে আসলেই মারতে চাইতো, ওর গাছের মৃত্যু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে। এসবের দিকে বিন্দুমাত্র কর্ণপাত করল না নায়া। এগিয়ে চলল গভীর বনের দিকে। এই মুহূর্তে নায়ার সাথে রাসেলরা হাঁটছে বনের ভেতর দিয়ে। চারদিকে কেবলই গাছ আর গাছ, প্রতিটাই বিশাল। গাছের ডালপালাগুলো এমনভাবে পরস্পরকে জড়িয়ে বেড়ে উঠেছে যে বহু উপরে লতাপাতার নিছিদ্র ছাদ তৈরি হয়ে গেছে। সেই ছাদের ফাঁক ফোকর গলে সূর্যের আলোর নিচে নেমে আসার উপায় নেই। ফলে নিচে মাটির কাছটা হয়ে আছে ঘোর সন্ধ্যার মতো অন্ধকার। নিছিদ্র নীরবতায় ডুবে আছে পুরো বন। ঝড়ের ভয়ে বন ছেড়ে ভেগেছে সমস্ত পাকপাকালি আর পশুর দল। নীরবতা ভাঙছে যখন বজ্রপাতের মতো শব্দ তুলে ভেঙে পড়ছে কোনো গাছ। তখন আঁতকে উঠে নায়া বলছে, আরেক জন মানুষ মারা গেল। পরে রাসেল বুঝতে পেরেছে যে ভূতজাতির অধিবাসীরা বিশ্বাস করে প্রতিটা গাছের সাথেই জড়িয়ে আছে কোনো না কোনো মানুষের আত্মা। হয়তো সেই মানুষটি আছে এই দেশ থেকে বহু দূরে কোথাও। কিন্তু তবুও গাছটি যখন মারা যায় সেই লোকটিও। কখনো হয়তো অসুস্থ হয়ে ধীরে ধীরে, কখনো হয়তো সাথে সাথে। সাথে সাথে যারা মারা যায় তারাই প্রবেশ করে ভূতদের দুনিয়ায়। নির্দিষ্ট করে বলার মতো কোনো পথচিহ্ন নেই, তবুও একটা নির্দিষ্ট দিকেই এগিয়ে চলেছে ওরা। আচ্ছা, একটা ট্র্যাক হয়তো ধরা যায়, কারণ ওরা ক্রমাগত যেদিকে এগোচ্ছে সেদিকে ওদের সামনে কোনো ডালপালা পড়ে নেই, যদিও আশেপাশে অভাব নেই ওসবের। এভাবে মাইলের পর মাইল হাঁটার পর বিরাট বিরাট ঘাসে ভরা খোলা এক প্রান্তরের প্রান্তে এসে পৌঁছলো ওরা। জায়গাটা প্রাকৃতিকভাবে তৈরি হয়ে না থাকলে বলতেই হবে বহু বহু কাল আগে জায়গাটা পরিষ্কার করেছিল কেউ। তবে এখন খোলা জায়গাটায় কেবল ঘাসের রাজত্ব। এর মাঝে এলোমেলোভাবে জন্মে আছে বন্য ফুলের গাছ। এই প্রান্তরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বিরাট উঁচু পাথরের দেয়াল দিয়ে ঘেরা একটা এলাকা। দেয়ালের প্রায় পুরোটাকেই ঢেকে রেখেছে ফান। বিরাট বড় পাথরগুলো কিভাবে একটার উপর আরেকটা তোলা হয়েছে ভাবতে গিয়ে বিস্ময়ে হা হয়ে গেল রাসেল আর নই। এটা কোনো রক্ত মাংসের মানুষের কীর্তি বলে ভাবতেই কষ্ট হচ্ছে ওদের। কৌতূহল চেপে রাখতে না পেরে নায়াকে প্রশ্ন করল নই, এসব কে বানিয়েছে মা? বহুকাল আগে এখানে বাস করত বিশালাকৃতির ভীষণ শক্তিশালী কিছু মানুষ। এই দেয়াল তারাই বানিয়েছে, বলল নায়া। বলতে বলতে হাতের ডাল থেকে সবুজতম কুড়িটা ছিঁড়ে ঝুঁকে সেটা রোপণ করলো সে। তারপর বলল, চলতে থাকো মেয়ে, এই জায়গাটা নিরাপদ নয়। আর ঠিক তখনই বাতাস কেটে কিছু ছুটে যাওয়ার হিসানো শব্দ শুনতে পেল ওরা। দেখলো ওদের সামনে লতায় গেঁথে আছে ডার্ট আকারে ছোট্ট একটা তীর। জিনিসটা ধরতে এগুলো নই। হা হা করে ছুটে গেল না, বলল, ছুঁয়ো না, ওটা ছুঁয়ো না।
তীব্র বিষ মাখানো আছে ওটার গায়ে। এ নির্ঘাত এডোর কীর্তি, কিন্তু আমার মরার সময় আসেনি এখনো। অমন্তীর আরেকটা আসার আগেই ছুটে খোলা প্রান্তরে ঘাসের ভিতর ঢুকে পড়ো। এবার শুরু হলো দৌড়, তবে তীরন্দাজের নাম নিশানা আর দেখা গেল না। জঙ্গল থেকে বের হয়ে খোলা প্রান্তরে আসার পর বিশাল দেয়ালটার বেশ বড়সড় অংশ দৃশ্যমান হলো। এই দেয়ালের ঘেরের ভেতর আছে একটা টিলা। সেই টিলার মাথায় দাঁড়িয়ে আছে সিডার সদৃশ্য বিরাট এক গাছ। সেটার ডালপালা এত বেশি ছড়িয়েছে যে দেয়ালের ঘেরের ভেতরের অর্ধেকের বেশি এলাকায় নিজের ছায়ায় ঢেকে রেখেছে গাছটা। তবে অবাক কাণ্ড হচ্ছে, দেয়ালটার কোনো ফটক বা প্রবেশ মুখ নেই। র্যাসেল আর নয় ভেবেই পেল না এর ভেতর মানুষ ঢুকেছে কি করে। তবে ওরা এসব ভাবতে ভাবতেই ওদেরকে ফাটলের মতো সরু একটা পথের মুখে নিয়ে এলো নায়া। মুখটা টেনে টুনে হয়তো 2 ফুট চওড়া হবে। এর মুখে আবার গজিয়ে আছে শেকড় বাকড়। ওগুলো ছিঁড়েই ভেতরে ঢুকলো নায়া। তার পেছন পেছন ভেতরে গেল নই আর রাসেল। হঠাৎই উপর থেকে একটা আওয়াজ পেল ওরা। মুখ তুলে তাকাতেই দেখলো ফাটলের উপর দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা কজন বামন। তাদের প্রত্যেকের হাতেই তীর ধনুক। তীরগুলো ওদের দিকেই তাক করা। ইশারা করে তাদেরকে কিছু একটা বলল নায়া। সাথে সাথে তীর সরিয়ে নিল তারা, এবং পর মুহূর্তেই গায়েব হয়ে গেল গায়েব হয়ে গেল সব কজন। খোদা মালুম কোথায় ডুব দিল মানুষগুলো। ব্যাখ্যা দিয়ে নায়া বলল, এরা এই মন্দিরের অভিভাবক, মুখ ও বধির। তবে এখানে ঢোকার সময় আমরা যে শিকড়ের জাল ছিঁড়ে ঢুকেছি সেটা টের পেয়েই দেখতে এসেছে ওরা। বলতে বলতে আগে বাড়তে থাকলো নায়া। সরু পথটা কখনো ডানে বাঁক নিয়েছে, আবার কখনো বামে। আর মাথার উপরে দেয়ালের চূড়াটা এত উঁচুতে যে নিচটা প্রায় অন্ধকার হয়ে আছে। আর এভাবে বারবার বাঁক নেয়ার উদ্দেশ্য হচ্ছে অনুপ্রবেশকারীর বিরুদ্ধে যেন উপর থেকে নিরাপদে তীর ছুটতে পারে মন্দিরের অভিভাবক তীরন্দাজরা। যা হোক, হঠাৎ করেই শেষ হয়ে গেল সরু পথটা। দেখা গেল এটা একটা কানা গলি। ভাবা চাকা খেয়ে দাঁড়িয়ে রইল র্যাসেল আর নই। তখন আর একটু সামনে বাড়ল নায়া। খোদা মালুম কোথায় কি হলো, কেচির মতো খুলে গেল সামনের বিশাল একটা পাথর। তৈরি হলো ততোধিক সরু একটা ফোকর। ওটা গলেই কষ্টে শিষ্টে ভেতরে ঢুকলো ওরা। এভাবেই ওরা প্রবেশ করলো বিশাল উঁচু ও ভীষণ চওড়া পাথরের দেয়ালের ঘেরের ভেতর। ঘেরের ভেতরটা অন্যরকম সুন্দরভাবে গোছানো। বাইরে থেকে যে সিডার গাছটা দেখেছিল ওরা, সেটাই এখন সামনে থেকে দেখছে। টিলার উপর কোথাও একটা মরা পাতা পড়ে নেই। পরিষ্কার করে রাখা আছে সব। টিলা থেকে দেয়াল পর্যন্ত জায়গাটা বেশ চওড়া ও সমতল। এই জায়গাটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখা। পুরো টিলার পাদদেশ ঘিরে আছে এই সমতল জায়গাটা। টিলার পাদদেশে একপাশে ছোট ছোট মাটির স্তূপ দেখা যাচ্ছে, দেখতে অনেকটা পিঁপড়ের ঢিবির মতো। নায়া ব্যাখ্যা দিল, এটা ভূতজাতির পুরোহিতদের শেষ গন্তব্য, তাদের কবর। খুব শিগগিরই খুব শীঘ্রই আমাকেও ওখানে শুতে যেতে হবে। হাঁটতে হাঁটতে ওরা পৌঁছে গেল টিলার গোড়ায়। গাছের ছায়ায় ঢেকে আছে পুরো টিলা। অনেক বয়স এই গাছটার। এর ডালে ঝুলে থাকা ধূসর মসগুলো লম্বা হয়েছে বেশ। বাতাসে উঠছে সেগুলো। এদিকে উদয় হয়েছে বেশ কিছু বামন লোক। তাদের মধ্যে খানিক আগে দেখা সেই তীরন্দাজরা ছাড়াও আরও কিছু লোক আছে। এই দলে নারী পুরুষ উভয়ই আছে। তাদের সবার চেহারাতে ফুটে আছে বিষণ্ণতার ছাপ। নায়াকে সম্মান দেখালো তারা সবাই, তবে অবাক চোখে তাকিয়ে রইল র্যাসেলের দিকে। ইশারার মাধ্যমে ওদেরকে কি যেন বলল নায়া। তখন ওদের বিষণ্ণ চেহারা আরও বিষণ্ণ হয়ে গেল। নায়া ব্যাখ্যা দিল, অভিভাবকরা ওদের শিশির পানি দিয়ে জেনেছে আমার গাছটা পড়ে গেছে, তবে মরেনি এখনো। সেটাই নিশ্চিত হতে চাইছিল ওরা। আমিও জানালাম ঘটনা সত্য, তাতেই মন খারাপ করেছে ওরা। আর এই জায়গাটা হচ্ছে আমাদের জাতির পুরোহিতদের সমাধিক্ষেত্র। সবাই তাদের শেষ যাত্রায় এখানেই আসে। এই জায়গায় রক্তপাত নিষেধ।
এমনকি সবচেয়ে খারাপ খারাপ পুরোহিত যদি এই দেয়ালের ভেতর চলে আসে, তাহলে এখানে তারও রক্তপাত করা হবে না। আর যদি কোনো পুরোহিতের কোনো বংশধর এই অভয়াশ্রমে জীবিত অবস্থায় ঢুকতে পারে, তাহলে তার জন্য সাদা মৃত্যু নিশ্চিত। এসো, নিজেরাই দেখবে।